ভুল করে ফেলেছিল আমার মেয়েটা, ছেলেটার কথা হয়তো ভুলতে পারছে না, ওকে ভুলিয়ে দেন। কতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব যে এটা আসলে কি ডিসঅর্ডার নাকি স্বাভাবিক পরিবর্তন, ফিজিওলজি? মূল সমস্যাটা হচ্ছে তার অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, কিন্তু সেটাকে সলভ না করার কারণে অন্যান্য কোমরবিডিটিস ডেভেলপ করছে। ভালোবাসার রং নীল, বেদনার রঙও কিন্তু বোধহয় নীল, কিন্তু কতক্ষণ বেদনার রংটা নীল থাকে, এখন এটাই প্রশ্ন। কখনো কখনো বেদনা ধূসর অথবা একদম কালো হয়ে যায়। আমি আসলে কথা বলছিলাম আমাদের জীবনের ঘটে যাওয়া দুর্ঘটনা নিয়ে বা কিছু স্ট্রেসফুল ইভেন্টস। আমাদের জীবনে তো নানানভাবে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, স্ট্রেসের সম্মুখীন হই, অথবা বিভিন্ন বিপদ আসে আমাদের জীবনে, বিভিন্ন দুর্ঘটনা আসে, যেই জিনিসগুলো খুব অনেক সময় এক্সপেক্টেড। আমরা জানি যে একটা বিপদ ঘটতে যাচ্ছে, আবার কখনো কখনো আমরা জানি না যে কোনো একটা বিপদ ঘটতে যাচ্ছে। আজকে আমি কথা বলবো ট্রমা অর স্ট্রেসার, ট্রমা বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার নিয়ে। হ্যাঁ, আজকে আমার এই এপিসোডটা আসলে শিশু কিশোরদের জন্য না, এটা বরঞ্চ সব এজের জন্যই কভার করবে। এই যে ট্রমা বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডারগুলো কোনো বয়সের সাথে ফিক্সড না। একটা ছোট্ট বাচ্চা, অনেক সময় আমরা মনে করি যে ছোট্ট বাচ্চাদের কি ট্রমা রিলেটেড কোনো সমস্যার রোগ হতে পারে বা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার সম্ভব? একটা বাচ্চা যার বছর 2-3 বছর, ও কি বোঝে কিছু যে স্ট্রেস কি, ট্রমা কি? ও তো ছোট। কিন্তু একটা খুব ছোট্ট শিশুর যেমন ট্রমা অথবা স্ট্রেস থেকে মানসিক রোগ হতে পারে, তেমনি একটা প্রাপ্তবয়স্ক মানুষেরও হতে পারে। কাজেই কোনো বয়সের সাথে সীমাবদ্ধ থাকবে না আজকের আমার এপিসোডটা, সব বয়সের মানুষের জন্য। ট্রমা স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার নিয়ে কেন আমি কথা বলতে চাচ্ছি? আমি অনেক সময় পেশেন্ট পাই, আমি বিভিন্ন বয়সের পেশেন্ট পাই। যেমন আমি খুব ছোট্ট বাচ্চা পাই। কিছুদিন আগে আমার চেম্বারে একজন মা আসলেন। উনি বলছেন যে বাচ্চাটা সাডেনলি খুব পরিবর্তিত আচরণ দেখাচ্ছে। বাচ্চাটা স্বাভাবিক ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে এত ট্যান্ট্রাম করছে, এত জ্বালাচ্ছে, তো রাগারাগি করছে, প্রচন্ড খিটখিট করছে। বয়স 3-4 বছর হবে। সবকিছু মানে ফেলে দিচ্ছে, ভেঙে ফেলছে, কোনো কথাই শুনছে না। সাডেন একটা বিহেভিয়ারাল চেঞ্জ। এই যে একটা সিনারি ভালোই ছিল, কিন্তু ওরা কোনো একটা জায়গায় বেড়াতে গিয়েছিল, এরপর থেকে আসার পর থেকে এরকম একটা চেঞ্জ। তো ওরা মা বাবা যারা, ওনারা চেষ্টা করেছেন, মনে হয় পরিবর্তিত একটা অবস্থান, মানে বাসাটা এখন মানে গ্রামের বাড়িতে গিয়েছিল ঈদের সময়টায়। সো এখন এই জন্য এরকম হয়তো করছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু এটা 2-3 মাস হয়ে গিয়েছে, বাচ্চার আচরণ দিন দিন খারাপ হচ্ছে, কিন্তু ওনারা কোনো কারণ খুঁজে বের করতে পারছে না। আবার এরকম একটা ঘটনা, একটা আমি বয়সন্ধিকালে এরকম একটা, ধরেন 14-15 বছর বয়সের একটা মেয়ে, ওর ক্ষেত্রে আমি যেটা পেলাম যে মার সাথে এসেছে। এখন মা একটু জোর করেই নিয়ে এসেছে। জোর করে কেন নিয়ে এসেছে? কারণ ওর একটা স্কুলের ব্যাগে কতগুলো লাভ লেটার পাওয়া গিয়েছে। তো স্কুলে এটা নিয়ে অনেক কাণ্ড হয়েছে, টিচাররা মিটিং করেছেন, এবং মা বাবা অনেক এখানে পানিশ করার পরে মেয়েটা কেমন যেন গুটায় নিয়েছে, চুপচাপ হয়ে গিয়েছে, কারোর সাথে ঠিকমতো কথা বলে না, ওই ছেলেটার সাথেও কোনো সম্পর্ক নেই, কিছুই নেই, কিন্তু ও নর্মাল হচ্ছে না। তো এটা নিয়ে মা বাবা খুব ওয়ারিড। এখন আমার কাছে এসে বলছেন যে আপনি একটু, এরকম একটা ভুল করে ফেলেছিল আমার মেয়েটা, এখন ওকে ভুলিয়ে দেন। ওই ছেলেটার কথা হয়তো ভুলতে পারছে না, ওকে ভুলিয়ে দেন। তেমনই আমার কাছে একটা ইউনিভার্সিটিতে পড়া একটা কিছুদিন আগে একটা ছেলে আসলো, এরকম একটা অ্যাফেয়ার ছিল একটা মেয়ের সাথে, ব্রেকআপ হয়ে যায়, এবং ব্রেকআপের পরে ও আমার কাছে এসেছে, আমাকে এসে একটা কথা বলছেন যে আমি শুনেছি এমন কোনো নাকি ওষুধ আছে যেটা দিয়ে কষ্ট ভুলিয়ে ফেলা যায়, স্মৃতি ভুলিয়ে ফেলা যায়। আমি আসলে আমার ওই মেয়েটাকে ভুলতে পারছি না, আমি ওই টোটাল স্মৃতিটা ভুলে যেতে চাচ্ছি, তো এমন আমাকে একটা ওষুধ লিখে দিবেন। আমি আসলে এই যে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের বিভিন্ন রকমের গল্প বললাম, তাছাড়া আমাদের জীবনে আরো অনেক ঘটনা ঘটে যেগুলোকে আমরা বলি এক্সিট ইভেন্ট। এক্সিট ইভেন্ট মানে হচ্ছে আমাদের লাইফে একটা সিচুয়েশনে আমরা পড়েছি যেখানে আমাদের জীবন থেকে খুব ভালোবাসার কোনো মানুষ হয়তো চলে গেছে, ব্রেকআপ হতে পারে, ডিভোর্স হতে পারে, অথবা কেউ মারা যেতে পারে। এই ধরনের একটা
মানে মানুষের জীবন থেকে কোনো একটা পছন্দের মানুষ চলে যাওয়ার ব্যাপারগুলো, অথবা কিছু, এটা যেমন আমি বললাম খুব নেগেটিভ কিছু ইভেন্টসের কথা, তখন আমাদের যেই সমস্যাগুলো তৈরি হয় সেটা আমাদের আচরণজনিত সমস্যা, এবং অথবা দুইটাই হতে পারে আবেগজনিত সমস্যা। আমি যে প্রথম ঘটনাটা বললাম ছোট্ট বাচ্চার, যে হচ্ছে আচরণজনিত প্রচন্ড সমস্যা করছিল, সবার কিন্তু আচরণজনিত সমস্যা হয় না, কারো কারো অ্যাফেক্টিভ প্রবলেমও হয়। অ্যাফেক্টিভ প্রবলেম মানে যে প্রচণ্ড মন খারাপ করে আছে, ডিপ্রেসড, অথবা খুবই প্যানিক করছে, সবসময় প্যানিক অ্যাটাকের মতো হচ্ছে, অথবা খুবই এংজাইটিতে ভুগছে। সো এই যে অ্যাফেক্টিভ বিভিন্ন ধরনের সমস্যা, তো এই সমস্যাগুলো যখন আমাদের জীবনে কোনো একটা পরিবর্তন আসে, প্রবলেমটা এখানে হয় যে আমরা লাইফের তো একটা পরিবর্তন হয়েছে, স্বভাবতই আমরা ভাবি যে যেহেতু লাইফে একটা চেঞ্জ এসেছে, একটা দুর্ঘটনা বা একটা স্ট্রেসফুল ইভেন্ট, কাজেই এই ঘটনাটার পরে মনটা খারাপ থাকাটাই স্বাভাবিক, বা একটু অস্থির থাকাটাই স্বাভাবিক, কিছুদিন একটু পড়াশোনা ক্ষতি হওয়া বা পড়াশোনা করতে না পারা, কনসেন্ট্রেশনে সমস্যা হওয়া, কোনো কিছুতেই মন না বসা, অথবা একটু হয়তো আচরণজনিত সমস্যা, একটু খিটখিটে হয়ে আছে, এই জিনিসগুলো স্বাভাবিক, কিছুদিন পরে শেষ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, অ্যাডজাস্ট করে ফেলবে। সো অ্যাডজাস্টমেন্ট, এই যে একটা শব্দ, আমরা এই অ্যাডজাস্ট করার জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় অনেকগুলো সমস্যা আরও যোগ করে ফেলি আমাদের জীবনে, এবং একটা সময় এটা আসলে অ্যাডজাস্টমেন্ট আর ফিজিওলজিক্যাল থাকে না, স্বাভাবিক থাকে না, এটা রোগ হয়ে যায়। তো কিভাবে আমরা বুঝবো যে আমার জীবনে একটা ঘটনা ঘটেছে, বা আমার ফ্রেন্ডের জীবনে একটা ঘটনা ঘটেছে, বা আমার বাচ্চার জীবনে একটা ঘটনা ঘটেছে? যেমন আমার বাচ্চাকে আমি স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে, আমার বাচ্চাকে এখন আরেকটা স্কুলে নতুন স্কুলে ভর্তি হতে হবে, বা ভর্তি করেছি, কিন্তু বাচ্চা একটু বিহেভিয়ারাল ইস্যু হচ্ছে। হ্যাঁ, আমরা মনে করি এটা কি, এটা একটা এন্ট্রি ইভেন্ট। আমি একটা ইভেন্টের কথা বলেছি আপনাদেরকে, এক্সিট ইভেন্ট, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের জীবনে কিন্তু এন্ট্রি ইভেন্ট ঘটে, নতুন ঘটনা যুক্ত হয়। যেমন খুব ছোটবেলায় স্কুলিং, অথবা আরেকটু বড় হলে এক ক্লাস থেকে আরেকটা ক্লাস চেঞ্জ হয়ে গেল, বা ফ্রেন্ড গ্রুপ সার্কেল সব চেঞ্জ হয়ে গেল, অথবা কলেজে, স্কুল থেকে কলেজে চলে গেল, ট্রানজিশন লাইফের, অথবা ইউনিভার্সিটিতে ঢুকলো, সে বাসায় ছিল এখন হোস্টেলে থাকা শুরু করলো, অথবা বিয়ে হলো, শ্বশুর বাড়িতে থাকা শুরু করলো, অথবা এই যে নতুন একটা জিনিস মানুষের জীবনে যখন এন্ট্রি ঘটে, অথবা একটা নতুন রিলেশনশিপে সে ঢুকলো, বিয়ে হলো, একটা হাজব্যান্ডের সাথে কোপিং এর একটা ব্যাপার, বা ওয়াইফের সাথে। সো এই ধরনের অনেকগুলো জিনিস আমাদের জীবনে কিন্তু এন্ট্রি হতে পারে। আমি চাকরিতে ঢুকলাম, সো আমি দেশের বাইরে চলে গেলাম, আমি এখন বিদেশে একটা ইউনিভার্সিটিতে পড়ি। সো এই যে কতগুলো এন্ট্রি ইভেন্ট, যেটা আমার লাইফের নতুন একটা ইভেন্ট, আমরা মনে করি যে এই যে কোনো একটা পরিবর্তন, এই পরিবর্তনগুলো আসলে খুব স্বাভাবিক, এবং এই সময়টায় একটু অ্যাডজাস্টমেন্টের সমস্যা হবেই, কাজেই আমরা ওয়েট করি, আমরা অপেক্ষা করি, আমরা আমাদের মতো করে প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, অথবা করি না, আমরা মনে করি হ্যাঁ ঠিক হয়ে যাবে। কিন্তু যখন এই প্রবলেমটা সলভ হতে থাকে না, হতে চায় না, বরঞ্চ অন্যান্য সমস্যা যুক্ত হতে থাকে, তখনই কিন্তু এটা একটা রেড ফ্ল্যাগ। এখন আমরা বুঝবো কিভাবে যে এটা একটা রোগের দিকে চলে গেছে, এটা এখন স্বাভাবিকত্ব নেই? কতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করব যে এটা আসলে কি ডিসঅর্ডার, রোগ, নাকি স্বাভাবিক পরিবর্তন, ফিজিওলজি? এই ক্ষেত্রে আমি একজন বিশেষজ্ঞ হিসেবে আসলে DSM-5, যেটা ইন্টারন্যাশনাল গাইডলাইন সাইকিয়াট্রিক ডিসঅর্ডারগুলোর, তো আমি DSM-5 অনুযায়ী ট্রমা অ্যান্ড স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার একটা খুব গুরুত্বপূর্ণ রোগ, অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার নিয়ে আসলে বলতে চাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার যে কোনো বয়সে হতে পারে, সেটা শিশু 5 বছরের কম থেকে শুরু করে বড় হতে পারে, এবং এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারে দেখা যায় যে ডিউরেশনটা নিয়ে আমরা যদি বলি, একটা ঘটনা আমাদের লাইফে একটা এন্ট্রি বা এক্সিট ইভেন্ট হয়েছে, এই নতুন ঘটনাটা ঘটার 3 মাসের মধ্যে আমাদের এই প্রবলেমগুলো শুরু হতে হবে। ক্রাইটেরিয়া আমাদেরকে বলে যে এটা ওই নির্দিষ্ট ঘটনাটার কারণে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হতে হলে 3 মাস অপেক্ষা করতে হবে। এই 3 মাস বা 3 মাসের মধ্যে ঘটনাটা ঘটতে হবে। কি কি হতে পারে? ইমোশনাল চেঞ্জেস হতে পারে, অথবা বিহেভিয়ারাল চেঞ্জেস হতে পারে, এবং
এখানেই একটা বিষয় চলে আসে যে হ্যাঁ আমার তো অ্যাডজাস্টমেন্ট করতে গেলে একটু ইমোশনাল বা বিহেভিয়ারাল প্রবলেম হবেই। সো বেসিক ডিফারেন্স বিটুইন এই যে ডিসঅর্ডার আর স্বাভাবিক অ্যাডজাস্টমেন্টের মধ্যে হচ্ছে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। ফাংশনাল ইম্পেয়ারমেন্ট বলতে বোঝায় যে আমি আমার জীবনের স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে সেগুলো করতে পারছি না, আমি পড়াশোনা ঠিক মতো করতে পারছি না, আমি স্কুলে যেতে পারছি না, আমি স্কুলে যেতে চাচ্ছি না, স্কুল রিফিউজাল, স্কুল ড্রপ, অথবা আমার একাডেমিক ডেক্লাইন হচ্ছে, আমার পড়াশোনার রেজাল্ট খারাপ হচ্ছে, আমি ঘুমাতেই পারছি না, আমার মধ্যে প্রচণ্ড সেলফ হার্মিং থটস আসছে, আমার মনে হচ্ছে আমি 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 প্ল্যান করছি অথবা আমি কোনো একটা সেলফ হার্ম বিহেভিয়ার আমি করে ফেলছি। রিস্ক টেকিং বিহেভিয়ার, অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকালের ছেলেমেয়েদের মধ্যে খুব কমন হচ্ছে রিস্ক টেকিং বিহেভিয়ার্স। তারা যেটা করে বিভিন্ন ধরনের নেশার সাথে ইনভলভড হয়ে যায়, তারা বিভিন্ন ধরনের বদ অভ্যাস তাদের মধ্যে তৈরি হওয়া শুরু করে, যেমন সিগারেট, ভেপ বা আদার্স যেগুলো গাঁজা, মদ ইত্যাদি। অনেক সময় প্রচণ্ড পরিমাণে ইন্টারনেট অ্যাডিকশন, মোবাইল অ্যাডিকশন, গেমিং অ্যাডিকশন, এই যে আমরা বলি যে অ্যাডিকশনগুলো নিয়ে আমরা খুব ভয় পাই, কিন্তু দেখা যায় যে এগুলো কনসিকুয়েন্স, এই প্রবলেম বিহেভিয়ারগুলো দিজ আর দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য প্রাইমারি ডিসঅর্ডার। মানে মূল সমস্যাটা হচ্ছে তার অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, কিন্তু সেটাকে সলভ না করার কারণে, চিকিৎসা না দেওয়ার কারণে অন্যান্য কোমরবিডিটিস ডেভেলপ করছে। এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ম্যানেজ না করার কারণে সিভিয়ার ডিপ্রেশন তৈরি হচ্ছে। অনেক অনেক কমন সেটা হচ্ছে সুইসাইডাল আইডিয়েশন, সুইসাইডাল থটস। এবং এই অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার থেকে কিন্তু মানুষ প্রকৃতপক্ষে সুইসাইডাল অ্যাটেম্পটও নেয়। আমার কাছে সেদিন একজন পেশেন্ট আসলো যে ও একসাথে 40টা না 50টা ওষুধ খেয়ে ফেলেছে, বাসার যত রকমের ওষুধ আছে কালেক্ট করে এরকম মেডিসিন ও খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে ওকে স্টোমাক ওয়াশ দেওয়া লেগেছে। তারপর ওকে যখন আমার কাছে নিয়ে আসলো ওর বাবা মা, তখন শুনলাম যে ও অ্যাডজাস্টমেন্ট ইস্যু হচ্ছে। কি অ্যাডজাস্টমেন্ট ইস্যু? ও যখন স্কুল থেকে ও কলেজে গিয়েছে, কলেজে যাওয়ার পরে ওকে বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হচ্ছে, ক্রনিক বুলিংয়ের শিকার হচ্ছে। প্রতিদিনই ক্লাসে যাচ্ছে এবং ওকে বলা হচ্ছে ও তো একটা মোটা, ও তো কালো, ও হচ্ছে কুৎসিত, ডার্টি। অনেক সময় ওকে একটু খুব বিশ্রীভাবে কিছু গালিগালাজও করছে কিছু ওর সাথে পিয়ার গ্রুপ ক্লাসমেটরা। সো এই যে কন্টিনিউয়াস যে একটা অ্যাডজাস্টমেন্ট, আমি একটা নতুন পরিবেশে গেলাম, আমি ওখানে প্রতিদিন আমি বুলিড হচ্ছি, ওর ওই স্কুল মানে ওই ক্লাসরুমটাতে, কলেজের ওই ক্লাসরুমটাতে অ্যাডজাস্ট করতে পারছে না ও। সো তখন ও কী করলো, ও কাউকে এটা বলতেও পারলো না, শেয়ারও করতে পারলো না, কারণ ওর বাবা মার সাথে ওর কানেকশনটাও খুব উইক ছিল। বা কিছুবার নাকি মা বাবাকে বলেছিল, কিন্তু ওটাকে এত গুরুত্ব দেওয়া হয়নি। সো যখন তারপর ও কী করবে, ও এখানে অ্যাডজাস্টই করতে পারছে না, এতই সিভিয়ার লেভেলে প্রবলেমটা হয়ে গেল যে তখন ও একটা সুইসাইডাল অ্যাটেম্পট নিয়ে নিল। ওইটাকে কোনোভাবেই ইমোশনটাকে কন্ট্রোল করতে পারলো না। সো আমি আসলে কেন এই প্রসঙ্গটা আনলাম, যে আমরা অনেক সময় এটা যে অবহেলা করে ফেলি, আমরা চাই না আমাদের বাচ্চাকে, আমরা অবহেলা করতে চাই না, আমরা আমাদের বাচ্চাকে অসম্ভব ভালোবাসি, কিন্তু আমরা মনে করি যে এটা তো জীবনের স্বাভাবিক একটা বিষয়, নতুন একটা জিনিস শুরু করেছে বা মা মারা গেছে, তো এটা তো স্বাভাবিকভাবে ওখান খারাপ থাকারই কথা। কিন্তু যখন এক্সপেক্টেড খারাপ লাগা থেকে, যে একটু খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু যখন এক্সাজারেটেড রেসপন্স হবে, এক্সট্রিম লেভেলের সিমটমসগুলো আসবে, তখন কিন্তু এটা আর স্বাভাবিকত্ব না, তখন এটা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার। সো এই ক্ষেত্রে আমাদের সবসময় এটা মনে রাখতে হবে, আমাদের চিনতে হবে রেড ফ্ল্যাগ সিমটমস। রেড ফ্ল্যাগ সিমটমস বা আমরা বুঝবো কিভাবে যে এটা রোগ, সেটার জন্য সিভিয়ারিটিটা বুঝতে হবে, টাইম ডিউরেশনটা বুঝতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার তার লাইফের ওই ইনসিডেন্টটা যেটা তার জীবনে ঘটেছে, ধরেন এক্সাম্পল দিই যে সে বুলিড হচ্ছে, কিন্তু কোনোভাবে বুলিংটা যদি অফ করে দেওয়া যায় তাহলে 6 মাসের মধ্যে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার ভালো হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটার জন্য আমার তো ওই যেই জায়গাটায় তার স্ট্রেসার, যে জিনিসটা তাকে কষ্ট দিচ্ছে, পীড়া দিচ্ছে, সেই জিনিসটাকে তো অমিট করতে হবে। অথবা যদি অমিট করা সম্ভব না হয়, যেমন একজনের ব্রেকআপ হয়ে গিয়েছে, সে তো আসলে ভুলতে পারবে না। আমার কাছে সেদিনও একটা মেয়ে এসে বলছে যে
আমি কোনোভাবেই ওকে ভুলতে পারছি না। সো আমার মনে হচ্ছে যে আমি ওর সাথে খুব খারাপ ছিলাম, ও আমাকে বিট্রে করেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি তারপর ওর পায়ে পড়ে থেকে ওর সাথে থাকি, কারণ আমি এই জীবনটা অ্যাডজাস্ট করতে পারছি না। সো এটা কি একটা সমাধান কি না? মানে আমরা তখন ম্যাল অ্যাডাপটিভ কোপিং করে ফেলি। যখন আমরা অ্যাডজাস্ট করতে পারি না, যখন এটা রোগ হয়ে যায়, তখন আমরা এই প্রবলেমটাকে সলভ করার জন্য খুব পজিটিভ কোপ না করে নেগেটিভ কিছু কাজ করা শুরু করি, নেগেটিভ বিহেভিয়ার করা শুরু করি, নিজের সাথে অন্যায় করা শুরু করি একটা সময়। কাজেই আমার এই যে যখন আমি দেখছি যে আমি কোনোভাবেই পারছি না, আমি এটাকে সলভ করতে পারছি না, আমার লাইফে সিরিয়াসলি এটা হ্যাম্পার করছে, তখন যেন আমরা অ্যাডজাস্টমেন্ট মানে আমি করে ফেলবো, এটা ইজি, অথবা আমার বাচ্চাটা অ্যাডজাস্ট করে ফেলবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, এটা ভেবে চুপ করে না থাকি, ওয়েট করতে না থাকি। রেদার আমরা অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হই। কেন? কারণ একটা সেটিং হয়তো উনি আপনাদেরকে বাচ্চাটাকে অথবা ওই ছেলেটা বা মেয়েটাকে দেখে বলবে যে এটা কি রোগ, নাকি এটা সলভ করা যাবে, বা কিছু প্রিলিমিনারি কিছু কাউন্সিলিং সেশনসের মাধ্যমে, একটা দুইটা সেশন বা যে কয়টা লাগে, এইগুলোর মাধ্যমে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কাউন্সিলিং টেকনিকস আছে, যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, তারপর স্ট্রেস কোপিং স্ট্র্যাটেজিজ আছে, পজিটিভ কোপিং স্ট্র্যাটেজিজ আছে, বিভিন্ন ধরনের ইমোশন রেগুলেশন, কিভাবে ইমোশন রেগুলেট করতে পারা যায়, এরকম বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, যেই জিনিসগুলো সে জানলে পজিটিভলি তার লাইফ রেগুলেট যদি করা শুরু করে, সে অনেক বেটার থাকবে। সো আমি কেন ওয়েট করবো যে আমি কখন বেশি খারাপ হয়ে যাব? যখন আমি দেখবো যে পারছি না, আমি যেন অবশ্যই বসে না থাকি, প্রয়োজন হলে কাউন্সিলিং, প্রয়োজন হলে ওষুধ, যেটা লাগবে অবশ্যই সেই বিশেষজ্ঞ তার সাথে প্রপার ডিসকাশনের মাধ্যমেই, কাউন্সিলিংয়ের মাধ্যমেই জিনিসটা পরামর্শগুলো দিবেন। সো এই যে লাইফ রিস্ক, যে আমি সেলফ হার্ম করে ফেললাম, আমি সুইসাইড করে ফেললাম, এই ধরনের লাইফ রিস্ক যেন আমরা নিয়ে না ফেলি, বা আমাদের বাচ্চারা না নিয়ে ফেলে, তার আগে অবশ্যই আমাদের সচেতনভাবে অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডারের জন্য সেই সমস্ত স্টেপস নেওয়া দরকার, যেটাতে আমরা খুব সুন্দর করে পজিটিভলি আমাদের জীবনে এই স্ট্রেসটাকে কোপ করে ফেলতে পারি।